শুরু করছি। জি ভাইয়া। রেসপন্স করো, হ্যাঁ, কোথাও না বুঝলে বইলো। ওকে ভাই। আচ্ছা, আজকে পড়বো আমরা তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা নাম শুনছি তো আগে, তাই না? আচ্ছা। জি ভাই। হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কি, আমরা বন্ধন পড়ে আসছি, আণবিক বন্ধন পড়ে আসছি, সমযোজী বন্ধন পড়ে আসছি। তো ওই সমযোজী বন্ধনেরই মধ্যে একটা বিশেষ ক্রাইটেরিয়া আর কি। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কোনো সমযোজী যৌগের অণুতে উপস্থিত, হ্যাঁ, দুটি ভিন্ন মৌলের মধ্যে শেয়ারকৃত যে বন্ধনে যে ইলেকট্রন যুগল থাকবে, সেই সেই ইলেকট্রন যুগলকে একটি পরমাণু, হ্যাঁ, একটি পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে ওই যৌগের তড়িৎ ঋণাত্মকতা বলে। ওকে। তো এইখানে উদাহরণস্বরূপ বলতে গেলে সমযোজী একটা যৌগ, এটা নিলাম কি হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড তো চিনি। হাইড্রোজেন ফ্লোরিনের সাথে যুক্ত হয়ে যে অণুটা গঠন করছে সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। এই অণুতে একটি বন্ধন ইলেকট্রন যুগল উভয় পরমাণু শেয়ার করে থাকে। হ্যাঁ, কেমন? যেমন ধরো, আমি জাস্ট যদি একটু একটু এঁকে দেখাই। ধরো এই মাঝখানে এটা হচ্ছে এদের সমযোজী বন্ধনের চিত্রটা দিলাম। হ্যাঁ, এইখানে যে এদের মাঝ বরাবর যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো থাকবে, এই ইলেকট্রনগুলোকে কোনো একটা মৌলের নিজের দিকে আকর্ষণ করে নেওয়ার ক্ষমতাটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন এই তড়িৎ ঋণাত্মকতা কেমনে হয়? ঠিক আছে, এটা হয় যেসব মৌলের আর কি সাইজ ছোট এবং এদের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকবে, এই নিউক্লিয়াসের চার্জ অনেক বেশি। এর মধ্যে যদি চিন্তা করি যে হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে, হাইড্রোজেনের নিউক্লিয়াসের চার্জ হচ্ছে মানে একটা প্রোটন আছে, আর ফ্লোরিনের নিউক্লিয়াসের মধ্যে 9টা প্রোটন আছে। তো 9টা প্রোটন কিন্তু শেষ শক্তি স্তরের, ফ্লোরিনের 2 নম্বর শক্তি স্তরের ইলেকট্রনগুলোকে খুব জোরালোভাবে আকর্ষণ করে থাকে। এখন এটা যখন এই হাইড্রোজেনের সাথে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ হইলো, এখানে শেয়ারকৃত যে দুইটা ইলেকট্রন থাকবে, এই দুইটা ইলেকট্রনকেও ফ্লোরিন নিজের দিকে আকর্ষণ করার একটা প্রবণতা থাকবে। হ্যাঁ, এর কারণে কি হয়ে যাচ্ছে, এর কারণে এর মধ্যে একটা ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। তার মানে এখানে হাইড্রোজেনের যে হাইড্রোজেন আর ফ্লোরিনের যে শেয়ারকৃত ইলেকট্রনগুলা, এগুলা সবচেয়ে বেশি ঝুঁকে থাকবে ফ্লোরিনের দিকে। হ্যাঁ, ফ্লোরিনের দিকে ঝুঁকে থাকা, এখানে ফ্লোরিনের আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হবে। হ্যাঁ, আর এখানে হাইড্রোজেনের আংশিক ধনাত্মক চার্জ তৈরি হবে। হ্যাঁ, এই জিনিসটা, এই ধর্মটা কিন্তু দেখা যেত আমাদের আয়নিক যৌগে। আয়নিক যৌগ গলিত অবস্থায় বা জলীয় অবস্থায় এরকম আয়নে বিভক্ত হয়ে যেত। তার মানে একটা সমযোজী একটা যৌগ, এটা বা সমযোজী একটা অণু, এইটা কিন্তু একটা আয়নিক ধর্ম দেখাচ্ছে। কিসের কারণে? একমাত্র এই তড়িৎ ঋণাত্মকতার কারণে। তড়িৎ ঋণাত্মকতা আবারও কি জিনিস? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে এই যে সমযোজী একটা বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনগুলো কোনো একটা মৌলের নিজের দিকে আকর্ষণ করার যে তুলনামূলক ক্ষমতা, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন এখানে বলতেছে এইচএফ অণুতে একটি বন্ধন ইলেকট্রন যুগল উভয় পরমাণু শেয়ার করে থাকে, যা উভয় পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তিত হয়। তবে হাইড্রোজেনের তুলনায় ফ্লোরিনের নিউক্লিয়াস দ্বারা এই শেয়ারকৃত ইলেকট্রন মেঘ অপেক্ষাকৃত অধিক আকৃষ্ট হওয়ার কারণে ইলেকট্রন মেঘের ঘনত্ব আর কি ফ্লোরিন পরমাণুর দিকে বেশি ঝুঁকে থাকে। ঠিক আছে, বেশি ঝুঁকে থাকে। ফলে হাইড্রোজেন ফ্লোরাইড অণুটির মধ্যে হাইড্রোজেন প্রান্তে আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হবে এবং ফ্লোরিন প্রান্তে আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে, যেটা কিনা এই যে এখানে দেখাইছি। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, জি ভাই। তো দেখো এখানে দুইটা চিত্র দেখাচ্ছি, একই কথা আর কি। এখানে দেখালাম, একবার দেখাইলাম হাইড্রোজেন ফ্লোরাইড দিয়ে, হাইড্রোজেন আর হাইড্রোজেন আর ইয়ের মধ্যে, ফ্লোরিনের মধ্যে, যে এদের যে শেয়ারকৃত ইলেকট্রনগুলা কোন দিকে বেশি ঝুঁকে থাকবে এবং কেমনে কি। দেখো এখানে এই চিত্রটা দেখো, এটা নীলটা হাইড্রোজেন আর এটা হচ্ছে ফ্লোরিন। দুইটার সাইজ যদি কল্পনা করো, এইটার সাইজের তুলনায় এটার সাইজ বড়। হ্যাঁ, বুঝতেই পারতেছো এটার মধ্যে, এটার নিউক্লিয়াসে প্রোটন আছে একটা, হ্যাঁ, আর এটার নিউক্লিয়াসে প্রোটন আছে 7টা। এই যে এখানে যে শেয়ারকৃত যে ইলেকট্রন মেঘটা থাকবে, এটা কার দিকে বেশি আকৃষ্ট হবে? সরি, এটার মধ্যে প্রোটন আছে 9টা। এই ইলেকট্রন মেঘটা সবচেয়ে বেশি আকৃষ্ট হয়ে থাকবে, এই যে দেখো বন্ড ডাইপোল,
এখানে একটা ডাইপোল সৃষ্টি হচ্ছে, এইখানে ঋণাত্মক ডাইপোল সৃষ্টি হচ্ছে, এখানে ঋণাত্মক পোল সৃষ্টি হচ্ছে, এখানে পজিটিভ পোল সৃষ্টি হচ্ছে, একমাত্র এই তোমার সমযোজী বন্ধনের যে ইলেকট্রনগুলো এগুলো নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতার কারণে। হ্যাঁ, এখানে ফ্লোরিনের শেষ কক্ষপথে দেখা যাচ্ছে 8টা ইলেকট্রন, এখানে হাইড্রোজেনের শেষ কক্ষপথে দেখা যাচ্ছে 2টা ইলেকট্রন। এইভাবে এই শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে ফ্লোরিন নিজের দিকে বেশি আকর্ষণ করে। হ্যাঁ, এখানে কি বলছে, ইফ ইন্ডিভিজুয়াল কোভালেন্ট বন্ডস আর পোলার অ্যান্ড দ্য শেপ অফ দ্য মলিকুল, এরকম যদি হয় আর কি, মানে পোলার কোভালেন্ট বন্ড, কিন্তু আসলে কোভালেন্ট বন্ড মানে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন, এগুলা কিন্তু মোটামুটি এই পোলার ধর্মটা দেখায় না। এই পোলার ধর্মটা কিন্তু আয়নিক যৌগের বৈশিষ্ট্য। ঠিক আছে, এই যে ডাইপোল সৃষ্টি করা, এখানে একটা পজিটিভ পোল, এখানে একটা নেগেটিভ পোল সৃষ্টি করা, এটা কিন্তু মোটামুটি একটা আয়নিক ধর্মের বৈশিষ্ট্য। কিন্তু আয়নিক পদার্থের বৈশিষ্ট্য, কিন্তু এই তড়িৎ-ঋণাত্মকতার কারণে আমরা সমযোজী যৌগের মধ্যে এই পোলার ধর্মটা দেখতে পাই। তাহলে এখানে একটা ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হচ্ছে কিসের কারণে? তড়িৎ-ঋণাত্মকতার কারণে। হ্যাঁ, যেটা কিনা এখানেও হচ্ছে, দেখো হাইড্রোজেন আর ক্লোরিন যুক্ত হয়ে আছে, এখানে একটা এখানে হাইড্রোজেনের জায়গায় একটা পজিটিভ চার্জ তৈরি হবে, আর এখানে ক্লোরিনের জায়গায় একটা নেগেটিভ চার্জ তৈরি হবে। এই ছিল বক্তব্য। এখন দেখো সমযোজী অণুর উভয় পরমাণুর তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য, সমযোজী অণুর উভয় তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 0.19 এর মধ্যে 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, তাহলে ওই সমযোজী অণুতে হ্যাঁ আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ যুক্ত হয়ে পোলার আয়ন গঠন করে। হ্যাঁ, এইটার মানেটা কি? 0.5 মানে পার্থক্য 0.5 এবং 0.9, এটার মানেটা কি? এগুলো হচ্ছে আমরা তড়িৎ-ঋণাত্মকতার একটা স্কেলের মধ্যে এই মৌলগুলার ফালাইতে পারি। তড়িৎ-ঋণাত্মকতার একটা স্কেলের মধ্যে এই মৌলগুলোকে ফালাইতে পারি। স্কেলটা যদি দেখি, যে এখানে দেখো, এখানে হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতার মানটা দেওয়া আছে 2.1। এই মানগুলা, ঠিক আছে, এগুলো টুকে রাখো, ঠিক আছে, এগুলো লাগবে, এই মানগুলো ইম্পর্টেন্ট, এগুলো লাগবে। দেখো একটা এই হাইড্রোজেন যদি এই অক্সিজেনের সাথে বন্ধন করে, হ্যাঁ, হাইড্রোজেন অক্সিজেনের সাথে কি ধরনের বন্ধন করতে পারে? H2O গঠন করতে পারে, তাই না? H2O গঠন করতে পারে। এখন দুইজনের মধ্যে যদি আমি এই তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য বের করতে চাই, দুইজনের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য, তাহলে 3.5 থেকে আমি কত বিয়োগ দিব? 2.1 বিয়োগ দিব। 2.1 বিয়োগ দিলে আমি বিয়োগফল কত পাবো বলো তো? বলতে পারো বিয়োগফল কত পাবো? 1.4 না? একটু রেসপন্স করো, তোমরা শুনতে পাচ্ছ আমারে? হ্যাঁ, 1.4 তো। এখন দেখো এই 1.4টা কি এই রেঞ্জের মধ্যে পড়ছে না? 0.5 থেকে 1.9 এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, পড়ে নাই? এইখানে তো 0.5 থেকে 0.9 এর মধ্যে হলো। হ্যাঁ, 0.5 না 1.9 এর মধ্যে, ঠিক আছে ভাই, আছে ভাই। আছে তো, 1.9 এর মধ্যে আছে তো। জি ভাই আছে। আচ্ছা, এটার মধ্যে যদি থাকে তাহলে এখানে যে যৌগটা দেখাইলাম এটা পোলার আয়ন দেখাবে। পানি অবশ্যই পোলার আয়ন দেখায়, দেখায় না? কি দেখায়? হাইড্রোজেন প্লাস দেখায়, আর কি দেখায়? জি ভাই। আর OH মাইনাস দেখায় না? হ্যাঁ ভাই। মনে আছে? তাহলে এই সকল এভাবে ধরে ধরে তুমি কিন্তু বলে দিতে পারবা যে কোনটা কিরকম আর কি, পোলার আয়ন দেখাবে কি দেখাবে না। ঠিক আছে, এদের পার্থক্য দেখে বলতে পারবা। হ্যাঁ, আবার যদি কি হয়, ধরো এমন হয়, কি বলে, ধরো N2O5, হ্যাঁ, N2O5, এই যৌগটা কি পোলার আয়ন দেখাবে? আরে বলতে পারবা তোমরা? এই যে মানগুলা দেওয়া আছে, মানগুলা দিয়ে হিসাব করো, এই যৌগটা কি পোলার আয়ন দেখাবে? কোনটা কোনটা ভাই? এই যে N2O5, N2O5 ভাই 3 পয়েন্ট দেখাবে? নাম্বার তো -0.5 আছে।
আর কি বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা। তাহলে তো দেখাবে না ভাই। 3.5 থেকে 3 বিয়োগ আচ্ছা। দিবা, কত হবে? 0.5 হলো না? 0.5 হয়েছে তো? জি ভাই। তার মানে যদি বিয়োজিত হয়ও খুবই কম, তাই না? পোলারায়ন ক্ষমতা খুবই কম না? বুঝতে পারছো? জি। হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু হ্যাঁ ভাই বুঝতে পারছি। এইভাবে কিন্তু বের করা যাবে। এই মানগুলো একটু টুকে নিও, এগুলো দরকার আছে। বাই দ্য ওয়ে, এখানে এই যে ফ্লোরিনটা দেখতে পাচ্ছ কিনা, ফ্লোরিনের মানটা দেখতে পাচ্ছ কিনা? দেখতে পাচ্ছ ফ্লোরিনের মানটা কিন্তু 4 পয়েন্ট, এখানে 00 দেওয়া আছে, কিছু বইয়ে 4.1 দেওয়া আছে। বুঝতে পারছো? 4.1 দেওয়া আছে। 4 আর 4.1 এই দুইটার মধ্যে এই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মানটা থাকবে, যার জন্য পর্যায় সারণীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলটা হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে, পর্যায় সারণীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলটা হচ্ছে ফ্লোরিন, মনে রাখবা। আচ্ছা আগাই। তো দেখো, এই যে মৌলের যে তড়িৎ ঋণাত্মকতার যে ধর্মটা, ঠিক আছে, এটা কিছু বিষয়ের উপর নির্ভরশীল আসলে। হ্যাঁ, কি কি জিনিসের উপর নির্ভরশীল? প্রথমটা হলো পরমাণুর আকার বৃদ্ধির ফলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। পরমাণুর আকার বৃদ্ধির ফলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। এটা কেন হ্রাস পায় বোঝাচ্ছি। হ্যাঁ, এটা বললো কি একটা গ্রুপ ভিত্তিক ধর্ম, তার মানে পর্যায় সারণীর গ্রুপ ধরে হ্যাঁ আগাবো। আর আমরা জানি পর্যায় সারণীর গ্রুপ থেকে উপর থেকে নিচে নামলে পরমাণুর কি আকার বাড়ে না? আকার বাড়ে। আচ্ছা, নিউক্লিয়াসের চার্জ জি ভাই। হ্যাঁ, নিউক্লিয়াসের পরেরটা হচ্ছে নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিতে। নিউক্লিয়াসের চার্জটা কি? নিউক্লিয়াসে কি পরিমাণে প্রোটন আছে সেটাই, তাই না? হ্যাঁ, নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিতে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। এখন এই নিউক্লিয়াসের চার্জটা কোন দিকে বাড়ে? একই পর্যায় ধরে, একই পর্যায় থেকে যখন আগাবো মৌলগুলোর কি পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে না? পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে তো নাকি? জি ভাই, এটা তো বাম থেকে ডান দিকে গেলে হ্যাঁ, বাম থেকে হ্যাঁ, বাম ডান থেকে দিকে ডান দিকে গেলে তো পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়া মানেটা কি? নিউক্লিয়াসের মধ্যে তোমার প্রোটনের মানটা বাড়তেছে। হ্যাঁ, এইটা যত বাড়বে, হ্যাঁ এটা যত বাড়বে শেষ কক্ষপথের ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা তত বাড়বে, আর তড়িৎ ঋণাত্মকতাও তার সাথে বৃদ্ধি পাবে। বুঝতে পারছি? এটা কিন্তু একটা পর্যায়ভিত্তিক ধর্ম, মানে পর্যায় ধরে এই এই জিনিসটা বাড়ে বা কমে। ঠিক আছে, তাহলে সম্পর্ক আছে হ্যাঁ হ্যাঁ, লাস্টের জিনিসটা হচ্ছে মৌলের জারণ অবস্থা। আচ্ছা, পরের জিনিসটা হচ্ছে মৌলের জারণ অবস্থা। এখন কিছু কোন কোন মৌলের জারণ অবস্থা কেমন, ধরো কিছু কিছু, ধরো এফি, এফি নিয়ে আলোচনা করব। এফি, Fe2+, হ্যাঁ, Fe3+, ওকে। এগুলার ক্ষেত্রে কিভাবে কিভাবে আর কি এই তড়িৎ ঋণাত্মকতার মানটা বাড়ে কমে, ঠিক আছে, এটাও দেখাবো। পরে আয়নিক বিভব ও ইলেকট্রন আসক্তি, হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনের নাম শুনছো আগে? হাইব্রিডাইজেশনের আজকে একটু হালকা ধারণা দিব, ঠিক আছে। যখন আমরা হাইব্রিডাইজেশন পড়বো বা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বো, তখন কিন্তু এই হাইব্রিডাইজেশনের মধ্যে যে তোমার তড়িৎ ঋণাত্মকতার যে ইফেক্ট বা জৈব যৌগের যে যৌগগুলো সৃষ্টি হওয়ার ক্ষেত্রে যে তড়িৎ ঋণাত্মকতার ইফেক্ট, এটা অনেক, ঠিক আছে। এগুলো আমরা আস্তে 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 ধীরে শিখবো, সমস্যা নেই। তাহলে প্রথমটা চলে যাই। হ্যাঁ, প্রথমটা কি বললাম? প্রথমটা বললাম পরমাণুর আকার। একই গ্রুপ বা শ্রেণীতে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের কি হয়? তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ আকার বৃদ্ধি পায়। দেখো এই গ্রুপটা ধরে দেখো, আমি কিন্তু এখানে আজকে সাইজ ধরে দেখাচ্ছি। এই দেখো হাইড্রোজেন কত ছোট, তাই না? এই যে হলুদ করে দেওয়া, দেখতে পাচ্ছ এই ডটটা? দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই হাইড্রোজেনের পরে আসতেছে লিথিয়াম। দেখো লিথিয়াম, তারপর আসতেছে সোডিয়াম। আস্তে আস্তে সাইজটা বাড়তেছে না, দেখতেছো? আস্তে আস্তে সাইজগুলো বাড়তেছে। এই সাইজগুলো যত বাড়বে, এই সাইজগুলো যত বাড়বে কি হবে? শেষ কক্ষপথের প্রতি আকর্ষণ কমে যাবে না নিউক্লিয়াসের? শেষ কক্ষপথের প্রতি আকর্ষণ যদি কমে, তাহলে কি হবে? তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে।
বুঝতে পারছি? তাহলে একই গ্রুপ ধরে উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পায়। হ্যাঁ, কেন হ্রাস পায়? কারণ এদের সাইজ বেড়ে যায়। আবার একই পর্যায় ধরে যখন আগাবো তখন তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। কেমনে বাড়ে? এই দেখো সাইজগুলো কেমনে ছোট হচ্ছে না, একই পর্যায়ে ধরে সাইজগুলো ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে না, দেখতে পাচ্ছ? বা এইটা দেখো কত ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি? তার মানে সাইজ যার সবচেয়ে ছোট তার তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি। এটাই। তারপর আসি নিউক্লিয়াসের চার্জ, 2 নাম্বার ইফেক্ট। নিউক্লিয়াসের চার্জ, কোনো মৌলের নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধির সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতার মানও বৃদ্ধি পায়। কোনো মৌলের নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধির সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতার মানও বৃদ্ধি পায়। এটা কেন হয়? এটা আমরা আগেও বলছি কেন হয়। দেখো, দেখো যত একই পর্যায়ে ধরে আগালে, এটা তো একটা পর্যায়ভিত্তিক ধর্ম, তো আমি আবার একটু মুছি। এটা পর্যায়ভিত্তিক ধর্ম, তো সাইজ যত বাড়বে আর কি, একই পর্যায়ে ধরে যত আমি বাম থেকে ডানে যাব, এদের কি পারমাণবিক সংখ্যা বাড়তেছে। ওই একই কথা, ঘুরে ফিরে একই কথা। পারমাণবিক সংখ্যা বাড়তেছে মানে কি? প্রোটন সংখ্যা বাড়তেছে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়লে শেষ কক্ষপথের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। আকর্ষণ বেড়ে গেলে নিউক্লিয়াস সাইজটা ছোট হয়ে আসবে। হ্যাঁ, বা পরমাণু সাইজটা ছোট হয়ে আসবে, যার ফলে কি হবে? এই শেষ কক্ষপথের প্রতি আকর্ষণটা বেশি, যার ফলে এর এখানে যদি আরেকটা সমযোজী যৌগ সৃষ্টি হয়, তাহলে সমযোজী যৌগে যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো, সেগুলোকে আকর্ষণ করার ক্ষমতা বেশি বেড়ে যাবে, যার ফলে এটা এই নেগেটিভলি আর কি তড়িৎ ঋণাত্মক যে মৌলগুলো আছে এগুলো সবচেয়ে বেশি নেগেটিভ হবে, বুঝতে পারছি? যার ফলে এদের এই নিউক্লিয়াসের চার্জ বাড়ার সাথে সাথে কি হয়? তড়িৎ ঋণাত্মকতার মানও বৃদ্ধি পায়। তো কোনো পর্যায়ের বাম থেকে ডানে যদি যাওয়া যায় তো এই মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। এর কারণ হলো একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু নতুন কোনো শক্তি স্তর বৃদ্ধি পায় না। হ্যাঁ, সেই পুরান কথা। ফলে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়, যার দরুন শেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায়। এর কারণে পরমাণুর আকারের হ্রাস ঘটে। হ্যাঁ, এগুলোই কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে। তাই সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার মান ক্রমশ বৃদ্ধি পায়। বুঝলাম? তার মানে একই পর্যায়ে ধরে যত বাম থেকে ডানে যাব তড়িৎ ঋণাত্মকতার মানটা কিন্তু বাড়বে। ওকে, কোনো সমস্যা আছে কিনা এখানে? না ভাই। আর এই যে চারটা, ঠিক আছে, এই চার্টের মধ্যে যে মানগুলা, এগুলো খেয়াল করবা, ঠিক আছে? এই প্রথম কয়টা মান খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? প্রথম কয়টা মান খুব গুরুত্বপূর্ণ, এগুলা টুকে নিও। তারপর পরেরটা চলে যাই, বলে জানো আজকের ক্লাসটা এইগুলো সব সময় কি মুছে রাখতে হবে? এগুলা এই মানগুলা হ্যাঁ মুখস্থ রাখা ভালো, নৈবিত্তিকে ডাইরেক্ট তুলে দেয়। হ্যাঁ হ্যাঁ, মুখস্থ রাখা ভালো, ডাইরেক্ট নৈবিত্তিকে তুলে দেয়, বলে যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত। তোমার মনে রাখতে হবে, এটা মনে থাকলে তুমি পারবা 3.5, বুঝতে পারছো? আর এগুলো মনে থাকলে তোমার সৃজনশীল কোশ্চেনগুলো অ্যান্সার করতে খুব ইজি হবে। ওকে, আচ্ছা। তো আজকের ক্লাসটা কিন্তু খুবই ছোট, ঠিক আছে? আমি জাস্ট খুব ফাস্ট একটু ব্রিফিং দিয়ে যাচ্ছি। দেখো, মৌলের জারণ অবস্থার উপর কিভাবে ডিপেন্ড করে। হ্যাঁ, কোনো কোনো বিশেষ মৌল বা যৌগ গঠনের সময় যখন দুই বা ততোধিক জারণমান প্রদর্শন করে এমন মৌল, ঠিক আছে, হ্যাঁ, ওই মৌলের জারণ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতার মানও বৃদ্ধি পায়। এখন চিন্তা করো, কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয়, হ্যাঁ, কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে পজিটিভলি চার্জ হয়, তো পজিটিভলি চার্জ হয় না? হ্যাঁ, সে পজিটিভলি চার্জ হলে কি হয়? তার ইলেকট্রনের প্রতি একটা আসক্তি থাকে, তাই না? মানে ইলেকট্রন নেওয়ার একটা বাসনা থাকে, তাই না? হ্যাঁ, স্টেবল হওয়ার জন্য ইলেকট্রন নেওয়ার একটা বাসনা থাকে। তো
তো জি ভাই। দেখো এরকম পজিটিভ চার্জ যত বাড়বে, হ্যাঁ, এরকম পজিটিভ চার্জটা যত বাড়বে তত মৌল বা আয়নের, ঠিক আছে, এই তড়িৎ মানটা বাড়বে। দেখো কিভাবে, ফেররামের জারণ সংখ্যা যখন 0 তখন এর তড়িৎ মান হচ্ছে 1.80। ফেররামের জারণ সংখ্যা, জারণ মান যখন 0 তখন এর তড়িৎ মান 1.80। এটা যখন দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, হ্যাঁ, তখন এর জারণ মান হয়ে গেল +2। এই +2 হওয়ার জন্য এর দেখো তড়িৎ মান দুম করে বেড়ে গেছে একটু, হ্যাঁ, 0.03 বেড়ে গেছে। আবার যখন আরেকটা ইলেকট্রন ছেড়ে দিল, যখন কিনা জারণ সংখ্যা +3, হ্যাঁ, এটার তড়িৎ মান আরেকটু বেড়ে গেছে, 1.96 হয়ে গেছে। তাহলে এই কনভেনশনটা বুঝতেছো? যত বেশি পজিটিভিটি ক্রিয়েট করতে পারবা তত বেশি ইলেকট্রনের প্রতি আসক্তি বাড়বে। বুঝলা? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এটা হ্যাঁ আরো আরো ব্রিফলি আলোচনা করা হবে সামনে, যখন আমরা বন্ধনে যাব তখন আরো ব্রিফলি আলোচনা করা হবে। এখন দেখো তড়িৎ ধনাত্মকতার উপর এটা কেমনে ডিপেন্ড করে আসলে। হুম, দেখো বলতেছে পর্যায় সারণীতে যেসব মৌল উচ্চ তড়িৎ ধনাত্মক তারা স্বাভাবিকভাবেই তাদের তড়িৎ ঋণাত্মতার মান খুব কম। দেখো সব আস্তে আস্তে কমে যাচ্ছে। এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এদের কিন্তু সাইজ আস্তে আস্তে বাড়ে না। একই গ্রুপের মৌল না এরা? হ্যাঁ, জি ভাই, আস্তে আস্তে কমে যাচ্ছে, এরা হ্যাঁ। একই গ্রুপের মূল্য। একই গ্রুপের মৌল, তার জন্য কি হচ্ছে, এদের সাইজটা বাড়তেছে, কিন্তু এদের শক্তি স্তর বাড়ার সাথে সাথে এদের সাইজটা বাড়তেছে, যার ফলে শেষ শক্তি স্তরের প্রতি আকর্ষণটা কমতেছে, যার ফলে এদের তড়িৎ ঋণাত্মক মানটা আস্তে আস্তে দেখো ড্রপ করতেছে 1 থেকে, হ্যাঁ, সিজিয়াম পর্যন্ত গেলে 0.70 পাই। বিপরীতভাবে যেসব মৌল নিম্ন তড়িৎ ধনাত্মক মৌল হয়, হ্যাঁ, নিম্ন তড়িৎ ধনাত্মক মানে কি, মানেটা কি, তারা উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, হ্যাঁ, স্বভাবতই কি হবে, এদের তড়িৎ ঋণাত্মক মান অনেক মোটামুটি ভাবে অনেক উচ্চ হবে, তাই তো? যেমন না 17 নম্বর গ্রুপের যে মৌলগুলা, 17 নম্বর গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে কি হয়, আমি বলছি যে ফ্লোরিন হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। এইটার তড়িৎ ঋণাত্মক মান হচ্ছে 4.1। এই তো আমি বললাম কিছু কিছু বইয়ে 4.0 দেখায় আর কিছু কিছু বইয়ে 4.1 দেখায়, হ্যাঁ, দুইটার যে কোনো একটা অ্যাকসেপ্ট করে নিতে পারো, হ্যাঁ, কোনোটাই ভুল হবে না। এরপর দেখো ফ্লোরিন নিচেই আছে ক্লোরিন, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মক মান 3। এরপর আছে ব্রোমিন, ব্রোমিনের 2.96। এরপর আয়োডিন 2.66। এরপর অ্যাস্টেটিন একদম 2। তাহলে এটা কমে গেল কেন? এটা কমে গেল এদের সাইজের কারণে। যেমন ফ্লোরিনের সাইজ যদি এইটা হয়, ক্লোরিনের সাইজ এইটা, হ্যাঁ, ব্রোমিনের সাইজ এইটা, তারপর আয়োডিনের সাইজ এইটা, হ্যাঁ, অ্যাস্টেটিনের সাইজ আরো বড়। বুঝতে পারছো তো? এই সাইজ বেড়ে যাওয়ার কারণে এদের তড়িৎ ঋণাত্মক মানটাও কমে যাচ্ছে। এরপর আরো দুইটা ইফেক্ট আছে। আরো দুইটা ইফেক্টের মধ্যে 5 নাম্বারটা হলো তোমার আয়নীকরণ বিভব এবং ইলেকট্রন আসক্তি। হ্যাঁ, আয়নীকরণ বিভবটারে আমরা কি রাখতাম? আয়নাইজেশন এনার্জি, তাই না? আয়নীকরণ বিভবটা রাখতাম আয়নাইজেশন এনার্জি, আর ইলেকট্রন আসক্তিরে আমরা বলতাম ইলেকট্রন অ্যাফিনিটি, তাই তো? ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রনের প্রতি ভালোবাসা, অ্যাফিনিটি মানে ভালোবাসা। দেখো এখন যে সকল মৌলের আয়নীকরণ শক্তির মানটাও বেশি এবং তড়িৎ ইলেকট্রন আসক্তির মানটাও বেশি। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি মনে আছে না? একটু রেসপন্স করো। আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি মনে আছে তো? হ্যাঁ ভাই। হ্যাঁ, আর আয়নীকরণ শক্তিটা কি, পজিটিভ আয়ন তৈরি করতে যে পরিমাণে শক্তি লাগে, তাই তো? এখন একই পর্যায়ে ধরে যত বাম থেকে ডানে যাব এই শক্তিটার মানটা বেড়ে যাবে। জি আবার ইলেকট্রন আসক্তি এটাও কিন্তু একই পর্যায়ে থেকে যত বাম থেকে ডানে যাব এইটার মানটাও কিন্তু বেড়ে যাবে, তাই তো? তাহলে বলতে পারি একটা মৌলের যদি এই দুইটাই বেশি হয়, দুইটাই একসাথে সর্বোচ্চ হয়, তাহলে এর, হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটিটাও বেশি, ইলেকট্রোনেগেটিভিটির মানটাও বেশি, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষিত। যদি উপরে যাই পর্যায় সারণীতে দেখায়, দেখো একই পর্যায়ে ধরে এই মৌলটা সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল এবং এই মৌলটা সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল,
যখন এদিক থেকে এদিকে যাব, হ্যাঁ, যদি আয়নীকরণ শক্তির পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, এটার আয়নীকরণ শক্তির মান খুব কম, কিন্তু এই ব্রোমিনের আয়নীকরণ শক্তির মান খুব বেশি, কারণ এখানে শেষ কক্ষতে 7টা ইলেকট্রন আছে, এখান থেকে একটা ইলেকট্রন বের করতে খবর আছে। ওকে, তো সবচেয়ে ভালো এখানে একটা ইলেকট্রন দিয়ে দেওয়া যায়, খুব খুব কম শক্তি ব্যয়ে এখানে একটা ইলেকট্রন দিয়ে দেওয়া যায়। তার মানে এখানে ইলেকট্রন আসক্তির মান এদিক থেকে আস্তে আস্তে এদিকে বাড়তে থাকবে, এবং ইলেকট্রন গ্রহণ করার যে প্রবণতাটা এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে কি ইলেকট্রন আসক্তির মান বাড়তেছে, আর এদিক থেকে আয়নীকরণ শক্তির মানটাও বাড়তেছে, মানে একটা ইলেকট্রন বের করে নিতে কি পরিমাণে শক্তি লাগতেছে এই শক্তির মানটাও বাড়তেছে। যত এই দুইটাই যেহেতু একদিকে বাড়তেছে, তার মানে তড়িৎ ঋণাত্মক মানটাও এদিকেই বাড়বে, আমরা একটু আগে দেখে আসছি, তাই না? যত বাম থেকে ডানের দিকে যাব এদের কি হবে, এদের নিউক্লিয়ার চার্জ বাড়বে, নিউক্লিয়ার চার্জ বাড়লেই শেষ কক্ষতে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়বে, যার ফলে এদের যে সমযোজী বন্ধনে যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো থাকবে সেগুলোর প্রতিও আকর্ষণ বেশি হবে, যার ফলে কি হবে, এই যে আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হবে, পোলার আয়নটা সৃষ্টি হবে। এই ছিল আর কি এইখানটার যে কি বলে 5 নম্বরে যে আয়নীকরণ বিভব এবং ইলেকট্রন আসক্তির যে টপিকটা আর কি, এটা কিভাবে ডিপেন্ড করে এদের উপর। হ্যাঁ, আর এরা যদি উভয়ই কম হয় তাহলে ইলেকট্রন নেগেটিভিটিটাও কম হবে, ঠিক আছে? এরা উভয় যদি কম হয় ইলেকট্রন নেগেটিভিটিটাও কম হবে। আচ্ছা, লাস্টেরটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন কি একটু ধারণা আছে তোমাদের? না ভাই, এটা শুনি নাই তো। আচ্ছা, হাইব্রিডাইজেশন কথা শুনলেই মনে হয় না শঙ্কর শঙ্কর কিছু, জি ভাই। মিলামিশা কিছু একটা করতেছে। হ্যাঁ ভাই। হ্যাঁ, আসলে এখানে মিলামিশা কিছু একটা করতেছে, ঠিক আছে? এখানে হয় কি, ধরো আমি একটা কার্বন পরমাণুটা দেখাই। হ্যাঁ, কার্বন পরমাণু অসংখ্য জৈব যৌগ সৃষ্টি করতে পারে। হ্যাঁ, কারণ এর মধ্যে কয়েক ধরনের হাইব্রিডাইজেশন সম্ভব। দেখাই, ধরো ইলেকট্রন বিন্যাসটা যদি হয় এমন 1s2, ওকে, আমি একটা সেকেন্ড চেয়ে নিচ্ছি, ওয়েট করো একটু। আচ্ছা, কার্বনের ইলেকট্রন বিন্যাস, তা 1s2 2s2 কি হবে, টুয়াইস পি কত হবে বলো তো? এটা 2 পিস স্কয়ার হবে, 2p2 হবে। 2p2 হবে। হ্যাঁ, তাহলে এদের যদি অরবিটালগুলো দেখি, ধরো এস অরবিটাল হচ্ছে এইটা, তাই না? এস অরবিটালে যখন দুইটা ইলেকট্রন আছে, পি অরবিটালে এইভাবে দুইটা ইলেকট্রন আছে, দেখতে পাচ্ছ? এখন এখন এখানে যে এস অরবিটাল, এখানে যে পি অরবিটাল, হ্যাঁ, এখানে পি অরবিটাল কিন্তু আবার ভাগ আছে, পি এক্স, পি ওয়াই, হ্যাঁ, আর পি জেড। এটারে পি দিয়ে কি বুঝালাম, এই বড় পিটা দিয়ে কি বুঝালাম, পি উপশক্তি স্তর, তাই না? এই পি উপশক্তি স্তরের মধ্যে এগুলো হচ্ছে অরবিটাল, পি এক্স অরবিটাল, পি ওয়াই অরবিটাল, পি জেড অরবিটাল। এরা ত্রিমাত্রিক অক্ষে থাকে, তো যার জন্য এই অবস্থা। তো যেটা হয়, এই তিনটা পি অরবিটাল আর একটা এস অরবিটাল, এই টোটাল চারটা অরবিটাল মিলে একসাথে মিলে, ঠিক আছে? এদের পাওয়ার তো ভিন্ন ভিন্ন হয় না, কিন্তু এরা একসাথে মিলে চারটা সমশক্তি সম্পন্ন, হ্যাঁ, চারটা সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করতে পারে, ঠিক আছে? চারটা সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল তৈরি করতে পারে, যারা কিনা এই সমযোজী বন্ধনে অধিক্রমণ করতে পারে। যেমন ধরো আমরা অনেক যৌগ দেখে আসছি, ধরো কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের যৌগ দেখে আসছি না? হ্যাঁ, হ্যাঁ, এটা দেখে আসছি, তারপর দেখে আসছি ডাবল বন্ডের যৌগ দেখে আসছি, তারপর ট্রিপল বন্ডেরও যৌগ দেখে আসছি, তাই না? হ্যাঁ, এই বন্ডগুলো কিভাবে সৃষ্টি হয়, এগুলা কিন্তু এই হাইব্রিডাইজড বন্ড দিয়ে সৃষ্টি হয়। ওকে, হ্যাঁ, এদের মাঝখানে
এখানে 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 যে হাইব্রিডাইজেশনটা হয় সেটা হয় sp3 হাইব্রিডাইজেশন, বুঝতে পারছো? হ্যাঁ, এই হাইব্রিডাইজেশনে একটা s অরবিটাল অংশগ্রহণ করে এবং তিনটা p অরবিটাল অংশগ্রহণ করে, যার জন্য এই সিঙ্গেল বন্ডের যেটা আছে এটার বলি আমরা sp3 হাইব্রিডাইজেশন। বুঝতেছি? এগুলো আমরা ফার্দার আরো ডিটেইলস বুঝবো। ওকে, এই দেখো জি ভাই। একটা s অরবিটাল আর তিনটা p অরবিটাল মিলে হ্যাঁ এই sp3 হাইব্রিডাইজেশনটা করে। ডাবল বন্ডের ক্ষেত্রে sp2 করে, sp2 করে। এখানে একটা s অরবিটাল দুইটা p অরবিটাল মিলে হ্যাঁ এখানে হাইব্রিডাইজেশন করে। আর এইখানে যে ডাবল বন্ড আছে এগুলো কিন্তু আনহাইব্রিডাইজড অরবিটাল। আর এইখানে যে হাইব্রিডাইজড অরবিটাল, এখানে মাত্র দুইটা হাইব্রিডাইজড অরবিটাল, সেটা হচ্ছে s আর p। বুঝতে পারছো? এগুলা কিন্তু এই কার্বনের এই ইলেকট্রোনেগেটিভিটি দ্বারা ঠিক আছে প্রভাবিত, এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি দ্বারা প্রভাবিত। এগুলো আমরা ফার্দার অন্য এক ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ, হাইব্রিডাইজেশনের ক্লাস হোক বা জৈব যৌগের ক্লাস হোক, সেখানে আমরা এগুলো ফার্দার আলোচনা করব। এগুলো জাস্ট একটা জেনারেল বেসিক রেখে দাও। ওকে, এগুলো পরে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই, খুব শর্ট ক্লাস করলাম আজকে। কোনো সমস্যা আছে কিনা বলো? না ভাই সমস্যা নেই, বুঝতে কোথাও গ্যাঞ্জাম হয়েছে কিনা বলো? লাইক কোনো টপিক যদি আরেকবার রিভিউ করে দেওয়া লাগে বলো। না ভাই বুঝছি ভাই। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। গুড বাই।